একদিন আমি আমার মামার কিছু বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। অনেক কথাবার্তা বলার পর হঠাৎ করে ভূত জিন প্রসঙ্গে কথা চলে আসে। আমার মামা বলে ওঠে, তোমার আকাশ মামার বাবার সাথে একটা ঘটনা ঘটেছে, তুমি তার থেকে পুরো ঘটনাটি শুনতে পারো। আমি আকাশ মামাকে ঘটনাটি বলার জন্য অনুরোধ করলাম। অনেক অনুরোধের পর আকাশ মামা ঘটনাটি বলতে রাজি হয়। আকাশ মামা আমাকে বলে, আমার বাবার একটা হাত পঙ্গু ছিল। কেন জানো? আমি মামাকে বললাম, কি জন্য নানার এই অবস্থা হয়েছিল বলুন আমাকে। মামা আমাকে বলে, ঘটনাটা শেষে বুঝতে পারবে। এই বলে মামা ঘটনা বলতে শুরু করলেন। আকাশ মামা আমাকে যেভাবে বলেছেন আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছে 2008 সালে, আর আমার বাবা মারা যায় 2015 সালের মাঝামাঝি সময়, সেটা তুমি জানো। তো পরিবারের আমরা 3 ভাই বোন, আমি সবার ছোট আর সবার বড় আমার ভাই, তারপর আমার বোন। আমাদের পরিবারে অনেক সুনাম ছিল, আর এই সুনামের জন্য কারো কাছে ভালো ছিলাম, আবার কারো কাছে খারাপ। এমন প্রতিবেশীদের মধ্যে একজন, তার নাম সিফাত। তিনি ছাড়াও তার পরিবারের কেউ আমাদের সুনাম সহ্য করতে পারত না। সিফাত প্রচুর টাকার মালিক ছিলেন। টাকা পয়সা থাকা সত্ত্বেও তার থেকে আমাদের অনেক সুনাম ছিল। সিফাতের 2টি মেয়ে আর 2টি ছেলে। যাই হোক, আমার সোহাগ ভাইয়ের বয়স তখন 24-25 বছর। তিনি বিয়ে করেননি সেই সময়। আমাদের সম্মান নষ্ট করার জন্য সিফাতের পরিবার উঠে পড়ে লেগেছিল। কোনো একদিন আমার ভাইয়ের মিথ্যা বদনাম করার জন্য সিফাত গ্রামের মানুষের মাঝে বলাবলি করতে থাকে তার মেয়ের সাথে আমার ভাইয়ের রিলেশন। তাছাড়া আরও বলে আমার ভাই নাকি তার মেয়েকে নিয়ে পার্কে ঘোরাঘুরি করে ইত্যাদি। এছাড়াও আরও বলে আমার ভাই নাকি তার মেয়ের সাথে রাত কাটিয়েছে, যেগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। এর কিছুদিন পরে থানা থেকে একটি চিঠি আসে। সেই চিঠিতে নারী নির্যাতনের মামলা দেয়া হয়। আমার ভাইয়ের নামে মামলা দিয়েছিলেন সিফাত। সেই দিন আমার বাবা আমার ভাইকে অনেক মারধর করার পরে বাবা বলে, তুই যদি সিফাতের মেয়েকে ভালোবেসে থাকতে আমাদের বলতে পারতি, আমরা বিয়ে করিয়ে দিতাম, তাহলে আমার মান সম্মান হারাতে হতো না। ভাইয়া অনেক কান্নাকাটি করার পর ভাইয়া বলে, বাবা আমি তোমাদের কসম করে বলছি ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এইরকম আমাদের সংসারে খুঁটিনাটি ঝগড়া হতে থাকে। কিছুদিন যাওয়ার পর থানা থেকে পুলিশ এসে আমার ভাইকে ধরে নিয়ে যায়। ভাইয়াকে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য আমাদের সেই রকম টাকা পয়সা ছিল না। সিফাতের টাকার জোরে আমরা মামলাটি হেরে যাই, যার জন্য আমার ভাইয়ের জেল হয়ে যায় এবং তার জন্য আমার দাদি হার্ট অ্যাটাকে মারা যায়। এই ঘটনাটির জন্য আমাদের মান সম্মান সব হারাতে হয়। কারো কাছে মুখ দেখাতে পারি না আমরা, আমার বাবা, আমরা সবাই। আমার বাবাকে মানুষ অনেক রকমের বাজে কথা বলতো, যেটা বাবা সহ্য করতে না পেরে আমার বাবা অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এখন আসি ঘটনায়। এটা আমার বাবার মুখ থেকে শোনা। আমার বাবা আমাদের পরিবারের সবার সাথে শেয়ার করেছে। আমার বাবা আমাকে যেভাবে বলেছে আমি তার মতো করেই বলছি। তোমার ভাইয়ার জেল হয়ে যাওয়ার পর মানুষ আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করতে থাকে। সেগুলো সহ্য করার মতো ছিল না। আমি শুধু ভেবেছি সিফাতের কিভাবে ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করার পর আমার মাথায় আসে সিফাতের পরিবারের ওপর কালো জাদু করব। কারণ কালো জাদু করলে আইনিভাবে কোনো বিচার হবে না। যেটা ভাবা সেটাই কাজ। আমি একজন অভিজ্ঞ পণ্ডিতকে খুঁজতে থাকি, অনেক জায়গায় যেতে থাকি। তোমাদের মিথ্যা বলি, আমি কাজ করতে যাচ্ছি অনেক দূরের জায়গায়। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর তেমনি একজনকে আমি পাই। আমি সেদিন মনে হয় রাত 11টার দিকে নদীর পাড়ে শ্মশান ঘাটে একলা বসে আছি। সেই পণ্ডিত আমাকে একা দেখে বলে, কে ওখানে? আমি বলি, আমাকে চিনবেন না। পণ্ডিত বলেন, তুমি এত রাতে এখানে বসে আছো কেন? কি হয়েছে তোমার? তখন আমাদের পরিবারের সব ঘটনা খুলে বলি তাকে বলি আমি কালো জাদু করা শিখতে চাই, একজন কালো জাদু করা পণ্ডিতকে খুঁজছি। সবকিছু বলার পর পণ্ডিতকে বলি, আপনি কি কালো জাদু করতে পারেন? কারণ পণ্ডিতকে দেখে আমার মনে হয় পণ্ডিত কালো জাদুতে পারদর্শী। এই কথা বলার কারণ হলো পণ্ডিতের পরনে ছিল লাল কাপড়ের ধুতির মতো কিছু একটা, আর কপালে ছিল লাল রঙের টিকা। তার ছিল লম্বা লম্বা চুল। পণ্ডিত কিছুক্ষণ ভেবে উত্তর দিল, হ্যাঁ, কেন?
আমি বলি, আমাকে কালো জাদু করা শেখাবেন। পণ্ডিত অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলে, দেখো, কেউ কালো জাদু শিখতে পারবে না, এতে অনেক সাহস লাগে, আর কালো জাদু যে শিখবে তার বা তার পরিবারের অনেক ক্ষতি হতে পারে। আমি পণ্ডিতকে বলি, আমার যা হবার হয়েছে, আমি যা হারাবার হারিয়েছি, আর কোনো কিছুতেই আমি পরোয়া করি না। আমি তখন পণ্ডিতকে অনেক জোরাজুরি করতে থাকি। এক সময় সে রাজি হয়ে যায়। তখন তোমাদের কথা আমার মাথায় নেই। আমার চিন্তা তখন তোমার দাদির মৃত্যু আর আমার সম্মান, তোমার এই ভাই বিনা দোষে জেল খাটার প্রতিশোধ। পণ্ডিত আমাকে তার বাড়ির ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে চলে যায়, আর বলে যায়, নির্দিষ্ট একদিন তোমাকে যেতে বলবো আমার বাড়িতে, সেই দিন আমার বাড়িতে আসবে। এই বলে চলে যায় পণ্ডিত। কিছুদিন যাওয়ার পর পণ্ডিত আমাকে যেতে বলে তার বাড়িতে। তার সময় অনুযায়ী রাত 11টার দিকে তার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখি একটা মাত্র ঘর, সেই ঘরে দরজা লাগানো। বন্ধ ঘরের ভেতর থেকে বলে ওঠে, ও তুমি এসেছো, ভেতরে এসো। আশ্চর্যের বিষয় হলো, পণ্ডিত তো আমাকে দেখেনি, তার বাড়িতে আমি এসেছি কিনা তাও সে জানে না, আমি তাকে ডাকিনি। তাহলে আমার আসার খবর জানলো কিভাবে? যাই হোক, ভেতরে গিয়ে দেখি পণ্ডিত ধ্যান করার মতো করে বসে আছে। পণ্ডিত আমাকে বলে, তুমি কি সবকিছু ক্ষয়ক্ষতি মেনে নিতে রাজি আছো? আমি এক কথায় বলি, হ্যাঁ। পণ্ডিত আমাকে বলে, তোমাকে 3টা কাজ করতে বলবো, যদি তুমি পারো তাহলে তুমি কালো জাদু শিখতে পারবে। পণ্ডিত আমাকে বলে, অমুক জায়গায় একটা লাশ, অর্থাৎ আত্মহত্যা করা ছেলের লাশ পোড়ানো হচ্ছে, লাশের যে কোনো একটা হাতের কবজি তোমাকে আনতে হবে। আরও বলে, তুমি যখন হাতটা আনতে যাবে তখন তোমার পরিবারের যে কারো বেশ ধরে কেউ তোমাকে ডাকতে পারে, আশেপাশের গাছ ভাঙা, ঝড় ইত্যাদি হতে পারে, যেগুলো পাত্তা না দিয়ে তোমাকে কাজটি সফলভাবে করতে হবে। সেই লাশের পোড়ানো হাড্ডি একটা কলসিতে ভরে একটা ঘটির সাথে বাঁধা আছে পানিতে। পণ্ডিতের কথা শুনে আমার মনে ভয় হচ্ছে, আর চিন্তা করছি, যাব কি যাব না। পণ্ডিত তখন আমাকে বলে ওঠে, কি চিন্তা করো মিয়া, যদি তুমি পারো তাহলে বলো আমাকে। কিছুক্ষণ চিন্তা করে বলি, হ্যাঁ আমি পারবো। আমার মনে তখন সিফাতের পরিবারের ক্ষতি করা আর তোমার ভাইয়ের সাথে কি হয়েছে সেটার জেদ ধরে আছে। এরপর পণ্ডিত আমাকে একটা তেলের শিশি দিয়ে বলে, এই তেলটা সারা গায়ে মাখাও এবং গায়ে কোনো পোশাক না পরে ওই শ্মশান থেকে হাতটা নিয়ে আসো। পণ্ডিতের কথা মতো আমি পোশাকবিহীনভাবে সারা শরীরে তেল মেখে আমার গন্তব্যে যাওয়ার জন্য রওনা হই। সেই রাতটা ছিল জ্যোৎস্নার আলোয় ভরা, রাস্তা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। আমার মনে তখন পর্যন্ত পণ্ডিত যে বলেছে ভয় ভীতির কথা তার কিছুই মনে নেই। আমার শুধু মনে আছে আমাকে কাজটা সম্পূর্ণ করতে হবে। অনেক দূর যাওয়ার পর দেখি সত্যি নদীর কিনারায় খুঁটির সাথে একটা দড়ি বাঁধা। সেটি দেখেই আমার পণ্ডিতের সব কথা মনে পড়ে যায়। আমি তখন মনে ভয় নিয়ে আস্তে আস্তে সেই খুঁটির কাছে গিয়ে দড়ি ধরে টান দিতেই দেখি প্রচুর পরিমাণে বাতাস আমার দিকে আসছে, চারিপাশে প্রচুর বাতাস। আশ্চর্যের বিষয় হলো আমার শরীরে সেই বাতাস লাগছে না। এদিকে আমার পায়ের নিচে ছিল চোরাবালির মতো এক ধরনের মাটি। আমি তখন কলসিটি যেই না ওপরে উঠাই এবং কলসির ভেতরে হাত দিয়ে সেই পোড়ানো লাশের হাত বের করতেই দেখি আমার পা দুটো মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। আমি তখন অনেক ভয় পাই, ভয়ে মনে হচ্ছে আমার আত্মাটা বের হয়ে যাবে। আমি তাড়াতাড়ি সেখান থেকে ওপরে উঠে আসি। এরপর ফিরে আসার সময় পেছন থেকে আমার পরিবারের সবার কণ্ঠে ডাক শুনতে পাই। আরও শুনতে পাই কেউ পেছন থেকে বলছে, আমার হাতটা ফেরত দিয়ে যা, ফেরত না দিলে অনেক ক্ষতি হবে। পণ্ডিত আমাকে আগেই বলেছিল এইসব ঘটবে, তাই এইগুলোর কোনো পাত্তা না দিয়ে আমি কাজটি করতে সফল হই। পণ্ডিতের কাছে যাওয়ার পর আমার শরীর এতটাই ক্লান্ত ছিল যে সেখানেই শুয়ে পড়ি। তখন পণ্ডিত কি যেন পানিতে একটা মন্ত্র পড়ে আমার শরীরে পানি ছিটিয়ে দেয়া মাত্রই সাথে সাথে আমি এক লাফ দিয়ে উঠে বসি। পণ্ডিত আমাকে গোসল করে আসতে বলে। আমি গোসল করে আসার পর পণ্ডিত আমাকে বলে, তুমি যার হাতটা নিয়ে এসেছো প্রত্যেক রাতে তোমার কাছে এসে হাতটি ফেরত দিতে বলবে। এছাড়া অনেক ভয় দেখাবে, যেগুলো কোনো পাত্তা না দিয়ে তুমি শর্ত দিয়ে তাকে কাজ করতে বলবে। তার পরের দিন আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার আগে পণ্ডিত আমাকে বলে, আবার যেদিন তোমাকে আসতে বলবো সেই দিন আসবে। সেই দিন রাতে ঘটে ভয়ঙ্কর একটি ঘটনা।
আমি সেদিন রাতে ভাত খেয়ে 0 পাওয়ারের বাতি জ্বালিয়ে ঘুমাতে যাই, কারণ এটি আমার অভ্যাস। কিছু সময় পর ঘুম চলে আসে। হঠাৎ কোনো এক শীতল হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। তখন রাত কয়টা বাজে তা বলতে পারবো না, আনুমানিক মধ্যরাত হবে। ঘুম ভেঙে যাওয়ার পর আমি স্পষ্ট দেখি আমার ঘরের ভেতরে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আমার দিকে রাগী কণ্ঠে আমার হাতটা আমাকে ফেরত দে, এই টাইপের একটা কথা বলছে। আমি তাতে রাজি না হওয়াতে সে আমাকে জোরে একটা চর মারে গালে। আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গাল ফুলে ঢোল হয়ে গেছে। এইরকম ভাবে আমার সাথে প্রতিনিয়ত এইসব ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। এরকম কিছুদিন যাওয়ার পর আমার মনে আর কোনো ভয় থাকে না এবং তাকে শর্ত দিয়ে কাজ করতে বলে, আর সেই ছায়া মূর্তিটি রাজিও হয়ে যায়। কিছুদিন যাওয়ার পর সেই পণ্ডিতের ডাক আসে। তার ডাকে সাড়া দেওয়ার জন্য আবার তার কাছে চলে যাই। এইবার সেই পণ্ডিত আমাকে বলে, অমুক জায়গায় এক সাধু পণ্ডিতকে বসে রেখে কবর দেয়া হয়েছে, সেই সাধুর মাথা নিয়ে আসতে হবে। এবার ও আমাকে সারা শরীরে তেল মাখিয়ে যেতে বলে। আমি শরীরে সেই বিশ্রী গন্ধের তেল মেখে একটা কোদাল, লাইট আর একটা খোঁড়ার জন্য কিছুটা বেলচা টাইপের জিনিস নিয়ে গন্তব্যস্থলে রওনা হই। তখন আমার 2টা চিন্তা মাথায় ঢুকেছে, এক ভৌতিক আর একটা হিন্দুদের গণপিটুনি। কারণ হিন্দুদের বাড়ি থেকে অল্প কিছু দূর ছিল সেই সাধু পণ্ডিতের কবর। যাই হোক, আমি ছোট্ট একটা লাইটের আলো আস্তে আস্তে নিয়ে এগিয়ে যাচ্ছি। রাতের অন্ধকারে ঝিঝি পোকা আর শেয়াল কুকুরের ডাক আমার কানে ভেসে আসছে। নিস্তব্ধ গা ছমছমে রাতে একা যাচ্ছি তো যাচ্ছি। এক সময় আমার গন্তব্যস্থানে এসে পৌঁছাই। আমি ভয়ে ভয়ে আস্তে আস্তে কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকি এবং কোনো কিছু সমস্যা ছাড়াই কাজটায় সফল হই। আমার কাছে মনে হচ্ছে কাজটা সফল হওয়ার পেছনে সেই রাতের ছায়া মূর্তিটির অবদান আছে, কারণ সেই মূর্তিকে আমি শর্ত দিয়েছিলাম আমি যেগুলো কাজ করব তাকে সাহায্য করতে হবে। সেই মূর্তিটি রাজিও হয়েছিল, যার জন্য আমাকে কোনো সমস্যা পোহাতে হলো না। দীর্ঘ 3 মাস পর আবার সেই পণ্ডিত আমাকে তার বাড়িতে যেতে বলে। আমি তার বাড়িতে চলে যাই। এইবার আমাকে সেই পণ্ডিত বলে, এই কঠিন কাজটি যদি তুমি করতে পারো তাহলে তুমি কালো জাদুতে পারদর্শী হবে। পণ্ডিত বলে, এতে তোমার মৃত্যু ঝুঁকি আছে। পণ্ডিতকে আমি বলে উঠি, গুরু, কি করতে হবে আমাকে তাই বলেন। আমার মৃত্যু নিয়ে আমি ভাবছি না, আমার মৃত্যু অনেক আগেই হয়ে গেছে। পণ্ডিত বলে, অমুক জায়গায় আজকে একটা কবরস্থানে একটা আত্মহত্যা করা মেয়ের লাশ মাটি দেয়া হয়েছে, সেই লাশের ডান হাতটাকে কেটে আনতে হবে। আমি রাজি হলাম। পণ্ডিত আমাকে আবারও সেই তেল মাখিয়ে সেই কাটা হাতটি আনতে যেতে দিল এবং সাথে একটা পানি পড়া বোতল দিয়ে বলল, কবরের ভেতরে কোনো কিছু দেখলে এই পানি ছিটিয়ে দেবে। সারা শরীরে তেল মেখে আমি গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রওনা দেই। রাত্রি ছিল ভীষণ অন্ধকার। অন্ধকারে ছোট একটি লাইটের আলোয় গুটি গুটি পায়ে এগোচ্ছি। পথের মধ্যে হঠাৎ করে সাদা শাড়ি পরা একটা মেয়ে আমার সামনে চলে আসে। লাইটের হালকা আলোয় তার মুখের দিকে তাকিয়ে দেখি তার মুখটা এতটাই বিভৎস তা বলার মতো না। তার মুখ থ্যাতলারও মনে হচ্ছে, আর তার মুখ থেকে মাংস খসে খসে পড়ছে। আমি দেখি তার লম্বা চুল সাপের মতো এদিক ওদিক নড়াচড়া করছে, আর তার চোখ এতটাই জলজল করছে মনে হচ্ছে রাগে সে আমাকে এখনই মেরে ফেলবে। এদিকে আমার সারা শরীর ভিজে শেষ, মনে হচ্ছে এখনই গোসল করে আসলাম। তখন আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠেছে, মনে হচ্ছে আমি এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবো। অনেক কষ্টে আমি নিজেকে সামলে ভাঙা ভাঙা কণ্ঠে বলি, কি চাও আমার কাছে? আমার পথ কেন আটকালে? আমিও তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার পথ আটকালে কেন? মেয়েটি মেজাজের কণ্ঠস্বরে বলে, আর এগুতে নিষেধ করে সে আমাকে। আমি তখন সাথে থাকা বোতলের পানি ছিটিয়ে দেই এবং সেই দৃশ্যটি সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায়। এরকম পথের সামনে কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো বিশাল সাপ, আরো অনেক কিছু আমার পথ আটকানোর চেষ্টা করে। আমি তখন হেঁটে যাচ্ছি আর ভাবছি, সেই ছায়া মূর্তিটা কেন আমাকে সাহায্য করছে না? এই সব কিছুর কোনো পাত্তা না দিয়ে বুকে সাহস নিয়ে এরপর আমি গন্তব্যস্থানে পৌঁছাই। সেখানে গিয়ে আমি দেখি অনেক বড় একটা কবরস্থান। কবরস্থানের ভেতরে একটা বাতিও জ্বলছে না। পণ্ডিতের বলা সেই কবরটা অনেক খোঁজাখুঁজির পর দেখি দক্ষিণ পাশে একটা কোনায় সেই কবরটি। যথারীতি আমি সাথে নিয়ে যাওয়া কোদাল যেই না একটা কোপ দিয়েছি, তৎক্ষণাৎ ভেতর থেকে একটা চিৎকার ভেসে আসে। আমি সেই আওয়াজের কোনো পাত্তা না দিয়ে কবর খুঁড়তে থাকি, আর আমার কানের কাছে কেউ ফিস ফিস করে এই জঘন্য কাজটি করতে নিষেধ করে। এই কথা শোনা মাত্রই ঘাড় ফিরিয়ে দেখি কেউ নেই সেখানে। যাই হোক, কবর খোঁড়ার শেষে বাঁশের তালাই উঠাতেই দেখি লাশের ওপরে একটা বিশাল সাপ
পেঁচিয়ে ফেনা তুলে সেই লাশটিকে কামড় দিচ্ছে। আমি এটা দেখে আমার সারা শরীর যেন ঝাঁকি দিয়ে ওঠে আর ভয় পেয়ে যাই। সাথে সাথে কবর থেকে এক লাফে ওপরে উঠে আসি, আর পণ্ডিতের সেই পানি পড়া দিয়ে কবরের মাঝে ছিটাতেই দেখি সাপটি উধাও। আমার সাথে নিয়ে যাওয়া একটা ধারালো ছুরি দিয়ে লাশটির হাত কাটার জন্য কবরে আবার নেমে পড়ি। সেই লাশটির কাফনের কাপড় খুলে দেখি কি বিভৎস চেহারা, যে কেউ দেখলে ভয় পাবে। যাই হোক, লাশটার হাত কাটার জন্য আমার বাম হাত দিয়ে ধরে যেই না ছুরি দিয়ে কাটতে যাব, হঠাৎ লাশটার অন্য হাত আমার আরেকটি হাত শক্ত করে চেপে ধরে রাখে। আমি চিৎকার করতে থাকি। তখন কে শুনবে কার কথা? কারণ আশেপাশে প্রায় 1 কিলোমিটারের মতন জায়গায় কোনো ঘর বাড়ি ছিল না। আমি তখন চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান কতক্ষণ পরে ফিরেছে বলতে পারবো না। জ্ঞান ফিরে আমি আরও বেশি ভয় পেয়ে যাই, কারণ দেখি এখনও আমার হাত ধরেই আছে সেই লাশটি। অমনি সাহস করে তার হাত কোনো রকমে ছাড়িয়ে একটা কোপ দিয়ে লাশটার হাতটা কেটে ফেলি। যেই না হাতটা কেটে ফেললাম, তখন মনে হচ্ছে কবরস্থানের ভেতরে প্রচণ্ড ঝড়, ভূমিকম্প হচ্ছে। এইসব দেখে আমি প্রচুর পরিমাণে ভয় পাই এবং সেখানেই ফ্রিজ হয়ে যাই। কতক্ষণ দাঁড়িয়েছিলাম বলতে পারবো না। আমার হুঁশ ফেরার পর আমি যখন কবর থেকে উঠতে যাব, এমন সময় লাশটা আরেকবার আমার পা শক্ত করে ধরে। তখন আমি অন্য হাতটিও কেটে দেই। এইভাবে আস্তে আস্তে আমার ডান দিক থেকে আমি চলতে শুরু করি এবং আমার ডান দিক থেকে কুকুর দৌড়ে চলে যায়, আবার বাম দিক থেকে বিড়াল, গরু, শেয়াল ইত্যাদি দৌড়ে চলে যায়। এভাবে আসার সময় ভয়ে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে পড়ে। মনে হচ্ছে আমি এভাবেই মারা যাব। একটা সময় এই সব কিছু সহ্য করতে না পেরে আল্লাহ বলে চিৎকার দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে দৌড়াতে থাকি। আমার তখন মনে হচ্ছিল এই পথ আর কোনোদিন শেষ হবার নয়। এরপর আমি পণ্ডিতের বাড়িতে এসে অজ্ঞান হয়ে যাই। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম আর কতক্ষণ কাজটি করতে সময় লেগেছে বলতে পারবো না। জ্ঞান ফিরে আসার পর আমার কানে দূর থেকে মসজিদের আজানের শব্দ ভেসে আসে। আমার শরীরে আমি অনুভব করি প্রচণ্ড জ্বর। পণ্ডিত আমাকে পানি পড়া দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আমি জ্বর নিয়ে বাড়িতে ফিরে আসি। দিনের পর দিন এভাবে চলে, কিন্তু আমার জ্বর কমছে না। এমত অবস্থায় আমি একটা ভালো হুজুরের কাছে যাই এবং চিকিৎসা গ্রহণ করি। দীর্ঘ 15 দিন পর সুস্থ হই। এরপর সেই ছায়ামূর্তিটিকে জিজ্ঞেস করি, আমার এই কাজটিতে কেন তুমি সাহায্য করনি? তখন ছায়ামূর্তিটি আমাকে বলে, আমি আমার শক্তি দিয়ে তাকে আটকাতে পারিনি। যাই হোক, ওই সবগুলোকে বশ করে নিজের আয়ত্ত করে ফেলি। পণ্ডিত বিভিন্ন ধরনের মন্ত্র শিখিয়ে দেয়। তারপর সিফাতের ছেলের ওপর আমি কালো জাদু করে বসি। এখন দেখতেই পাচ্ছ সিফাতের ছেলের কি অবস্থা হয়েছে। আর কিছুদিন পর মারা যাবে সে। আর আমার হাত পঙ্গু কেন সেটা বলছি। কালো জাদু করতে যাওয়ার শেষ মুহূর্তে এসে আমার হাত আমাকে বিসর্জন দিতে হয়, কারণ সিফাতের বাবা একটা পরহেজগার হুজুরকে দিয়ে কালো জাদু নষ্ট করতে চেয়েছিল। তাকে তার কাজে সফল করতে না দেওয়ার সময় আমি হঠাৎ করে একটা ভুল করে বসি, যার জন্য আমার হাতের এই অবস্থা। আমার এই হাতটি যদি বিসর্জন না দিতাম, তাহলে শেষ মুহূর্তে এসে আমার স্বপ্ন নষ্ট হয়ে যেত। একদিন সেই হুজুরকে সিফাতের বাসায় নিয়ে আসে। সেই হুজুর তার ছেলেকে দেখেই বলে, আপনার ছেলের ওপরে জঘন্য কালো জাদু করা হয়েছে। হুজুর বলে, আমি সর্বোচ্চ চেষ্টা করব, দেখা যাক কি হয়। হুজুর তার মতো করে চেষ্টা চালিয়ে যেতে থাকে। এমন সময় দেখি হুজুর কালো জাদু নষ্ট করার শেষের দিকে। এমন অবস্থায় আমি আমার সেই পোষা জিনকে বলি, কি করছিস তোরা? হুজুর তো সব পরিকল্পনা নষ্ট করে দিচ্ছে। তখন পোষা জিনগুলো বলে, হুজুরের 4টি খুব শক্তিশালী ভালো জিন আছে, তাদের শক্তিতে পেরে উঠছি না আমরা। আমি তখন আমার পোষা জিনদের 3টি কালো খাসি, 3টি মুরগি দেওয়ার ওয়াদা করি, তাতে তারা রাজি হয় না। শেষ পর্যন্ত তাদের সাথে আরও আমার একটা হাতের বিনিময়ে তাদের কাজটি করতে বলি, আর তাতে আমি সফল হই। শেষ পর্যন্ত সিফাতের ছেলের মৃত্যু নিশ্চিত করে ফেলি। এরপর বাবা বলে, আসলে কালো জাদু করে আমি খুব ভুল কাজ করেছি। এই জঘন্য কাজটি করা আমার উচিত হয়নি। এই জঘন্য কাজের জন্য একটা প্রাণ আর আমার হাত হারিয়ে ফেলি। এখন আফসোস করি জীবনে কি ভুলটাই না করেছি বলার মতো না, কারণ শাস্তি দেওয়ার মালিক হলো আল্লাহ, আর সেই আল্লাহর বিরুদ্ধে আমি গেছি। জানি না এই পাপের ক্ষমা আছে কিনা। এই কথা বলে আমার বাবা কান্না করতে থাকেন। এই ছিল মামার বাবার জীবনে ঘটে যাওয়া ঘটনা। এরপর সিফাতের পরিবারের সাথে কি হয়েছে এবং তার ছেলের সাথে কি ঘটেছে ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে পাঠিয়ে দেব। আর আকাশ মামারা 2020 সালে অন্য জায়গায় চলে গিয়েছে সবকিছু বিক্রি করে। আর সবশেষে একটা কথা বলি, দয়া করে কেউ
কারো মিথ্যা দুর্নাম বের করবেন না, কালো জাদু শিখবেন না, আর কালো জাদু প্রয়োগ করবেন না, কারণ এর পরিণতি কখনো ভালো হয় না, খারাপ হয় সব সময়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। আমি অনেককেই বলি, আপনাকেও সে কথাটা বলবো, লেখার সময় আরেকটু সতর্ক হতে হবে এবং লেখার সময় স্পেলিং মিস্টেক একটু কম করলে আমাদের জন্য সুবিধা, এবং সেন্টেন্সও লেখার সময় একটু বুঝে শুনে লিখতে হবে আর কি, তাহলে আমাদের পড়তে অনেক সুবিধা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। আমাদের শেয়ার করা সম্ভব নয়, তাই আমি চাই আপনি আমার ঘটনাটি পড়ে শোনান। বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। সবাই বলে কবরস্থান খুব পবিত্র জায়গা, সেখানে খারাপ কিছু থাকে না, কিন্তু আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছে যার কারণে আমি এই ব্যাপারে খুবই কনফিউজড। অনেক দিন থেকে লিখবো করে আজকে লিখতে বসেই পড়লাম। ঘটনাটি 2000 সালের। আমার বয়স 7 কি 8 হবে। আমি তখন আমার গ্রাম শেরপুর জেলার কোনো এক অজপাড়াগাতে থাকি। আমার চাচাতো ভাই বোন বেশি থাকায় আমার সমবয়সী বন্ধু ছিল অনেক। আমাদের বাড়ির পেছনে একটা বাঁশঝাড় ছিল। বাঁশঝাড়ের এক পাশে ছিল একটা কবরস্থান। আমাদের আশেপাশের গোষ্ঠীর লোকজন মারা গেলে ওই কবরস্থানে কবর দেয়া হতো। বলে রাখা ভালো যে আমাদের পাশের বাড়ির এক আন্টির বাচ্চা নষ্ট হয়ে যেত বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, অথবা পেটের মধ্যেই বাচ্চা মারা যেত। এরকম করে ওই আন্টির 3টি বাচ্চা মারা গিয়েছিল এবং শুনেছি সেগুলোর মরদেহ ওই কবরস্থানে কোনো জানাজা ছাড়াই কবর দেয়া হয়েছিল। যাই হোক, কবরস্থানে বেশ বড় বড় কয়েকটি আম গাছ ছিল। একদিন আমার ছোট কাকা দুপুরবেলায় আম পাড়ার জন্য গাছে ওঠেন। আমরা ছোট ছোট ছেলে মেয়ে অনেকেই সেখানে গিয়েছিলাম আম কুড়ানোর জন্য। কাকা গাছ থেকে আম নিচে ফেলছিল আর আমরা কুড়িয়ে কুড়িয়ে বালতিতে রাখছিলাম, বেশ মজাই হচ্ছিল। হঠাৎ করে একটি পুরাতন কবরের মধ্যে আমরা ঢুকে যাই। এখানে বলে রাখা ভালো যে পুরাতন কবরের বৃষ্টির কারণে গর্ত তৈরি হয় এবং এটা সবাই আমরা জানি। গর্তে আম ঢুকে যাওয়ার পর আমি সেটা দেখতে পাই এবং আমি আমার ছোট হাতের সবটুকু দিয়ে গর্তের ভেতরে হাত ঢুকিয়ে আমটি নিয়ে আসতে চেষ্টা করি এবং সেটি বালতিতে রাখি। এতক্ষণ পর্যন্ত সবটুকু ভালো ছিল, কিন্তু বিকেল থেকে আমার সারা গায়ে প্রচণ্ড জ্বর আসে। শুধু জ্বর বললে ভুল হবে, প্রচণ্ড জ্বর ছিল সেটা। সন্ধ্যাবেলা আমার মা আমাকে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার ঔষধ দেন। আমাদের বাসায় 2টি রুম ছিল। এক রুমে আমার বড় ভাই থাকতো, অন্য রুমে আমি, মা আর আমার বড় বোন থাকতাম। গ্রামের বাড়িতে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আমরাও 9টার দিকে শুয়ে পড়তাম। মা আমার কপালে জলপট্টি লাগাচ্ছিলেন। কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানি না। রাত আনুমানিক 2টার দিকে প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথায় আমার ঘুম ভেঙে যায়। আমি হ্যারিকেনের আবছা আবছা আলোয় দেখতে পাই আমাদের ঘরের দরজার ওপরে একটা কালো ছায়া সামান্য নড়াচড়া করছে। হ্যারিকেনের আলোয় ছায়া ভেবেছিলাম। তার কিছুক্ষণ পর ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা, যেটা মনে করলে এখনো আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমি দেখতে পাই একটা মানুষের অবয়ব, যার পুরো শরীর আগুনের মতো জ্বলজ্বল করছে। মুখের আকৃতি বেশ লম্বাটে এবং চোখা। জিনিসটি আমাদের মশারি উঁচু করে খাটের ওপর উঠে এবং আমার পায়ের কাছে নামাজের পরের যে বৈঠকের মতো করে বসি আমরা, সেভাবে বসে। আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। আমি মুখ দিয়ে কোনো আওয়াজ করতে পারছিলাম না, শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম। জিনিসটা যখন আমার পা ধরার জন্য হাত বাড়ালো, তখন যেন আমার ঘোর কাটলো। আমি প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে উঠলাম এবং মাকে জড়িয়ে ধরলাম। মা আর বোন ঘুম থেকে উঠে তারপর আমি পায়ের দিকে তাকিয়ে দেখি ওখানে কিছু নেই। আমি মাকে কাঁদো কাঁদো গলায় বলি, একটা আগুনের মানুষ খাটের ওপর উঠেছে। এই শুনে মা বোন দুজনেই ভয় পেয়ে যায়। অন্য রুম থেকে আমার ভাইও ভয় পেয়ে দৌড়ে আমাদের রুমে এসে পড়ে। আমরা সবাই ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করছিলাম। আমাদের চিৎকার শুনে আমার দাদা দাদি কাকা কাকিরা সবাই এসে পড়ে। তারা এসে আমাদের ঘরের দরজায় ধাক্কা দিচ্ছিল, কিন্তু আমার মা খাট থেকে নেমে দরজা খোলার সাহস পাচ্ছিলেন না। অবশেষে আমার মা খাট থেকে নেমে দরজা খুলে দেন। সবাই কি হয়েছে জিজ্ঞেস করলে পুরো ঘটনাটি তাদেরকে বলি। আমার দাদি আমাকে দোয়া কালাম পড়ে ফুঁ দেন এবং বাকি রাত আমাদের সাথে আমাদের ঘরেই থাকেন। পরের দিন সকালে আমার এক দাদা পাশের বাড়িতে থাকেন, যিনি কবিরাজের কাজ জানেন, তাকে আসতে বলা হয়। তিনি আসেন এবং রাতে যা হয়েছে শুনে বিচলিত হয়ে যান।
তিনি বলেন ওটা একটা খারাপ জিন ছিল এবং এরকম রূপধারী জিন খুবই শক্তিশালী। তিনি আমাকে একটা তাবিজ দেন এবং এই তাবিজটায় কাজ না হলে বড় কোনো হুজুরের সাথে দেখা করতে বলেন। কবিরাজ দাদুর বাড়ি যেতে হলে আমাদের বাড়ির পেছনের বাঁশঝাড় পার হয়ে কবরস্থানের পাশ দিয়ে যেতে হয়। তিনি তাকে বাঁশঝাড় পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে বলেন। আমাকে তাবিজ দেওয়ার জন্য ওই জিন তার উপর ক্ষিপ্ত হয়ে যেতে পারে, এটা তিনি জানান। পরে আমার 2 কাকা দাদাকে এগিয়ে দিয়ে আসেন। ওই তাবিজ পড়ার পরে আল্লাহর রহমতে আমি আর কোনো কিছু দেখিনি বা কোনো রকম প্রবলেম ফেস করিনি। সেই রাতে আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু পরের দিন শুনি যিনি আমাকে তাবিজ দিয়েছিলেন সেই দাদার টিনের চালের ঘরে সারা রাত বড় বড় ঢিল কে যেন টিনের উপরে ছুঁড়েছে। ঢিলগুলো এত বড় ছিল যে পুরো টিনের ঘর আঁকা বাঁকা হয়ে গেছে। সবাই গিয়ে দেখে এসেছে, কিন্তু আমি যাইনি ওই রাস্তায় ভয়ে। এই ছিল আমার ঘটনা, একদম সত্যি এবং একদম বাস্তব একটা ঘটনা। এটা আমার ফার্স্ট স্টোরি। আপনার কাছে যদি ভালো লাগে দয়া করে লিসেনারদের পড়ে শোনাবেন, এতে পরবর্তীতে ঘটনা পাঠানোর উৎসাহ পাবো। মোহাম্মদ হাসিবুল হাসান, SI, বাংলাদেশ পুলিশ, টেকনাফ থানা। আমি একটা কথাই শুধু বলবো আপনাদেরকে, আমি জানি যে অনেক মানুষ রাত জেগে আমাদের শো শোনেন, তার মধ্যে পুলিশ সদস্যরা অন্যতম, এবং আমাদের পুলিশ ভাইরা আমাদের যারা এখানে ঘটনা বলতে আসেন তাদেরকে অনেক নানাভাবে হেল্প করেন, রাস্তায় বিভিন্ন নিরাপত্তায় সাহায্য করেন। তো এই জন্য আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের প্রতি ভালোবাসা জানাই এবং তাদেরকেই এই ঘটনাটি উৎসর্গ করতে চাই। কর্মরত আছি। আমি চাকরিতে জয়েন করেছি, বেশি দিন হয়নি। আমি ছেলেবেলা থেকেই সকলের সাথে খুব ভালোভাবেই মিশতে পারতাম। এই জন্য আমার অফিসের সকলের সাথে আমার খুব দ্রুত ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমাদের IT সেক্টরে আমার এক কলিগ ছিল, তার নাম আরিফ। আরিফ খুবই শান্ত স্বভাবের ছেলে ছিল এবং অফিসের কারো সাথে তেমন কোনো কথা বলতো না। আমি অফিসে গিয়ে দেখতাম সে সবার আগে অফিসে চলে এসেছে এবং সে তার ডেস্কে বসে কাজ করছে এবং কাজ শেষে কারোর সাথে কথা না বলে অফিস থেকে একাই নিজে চলে যেত। এমনকি অফিসে কর্মরত অনেকেই কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেলে অফিসের পিয়নদের কাছে চা নাস্তা আনার জন্য বলতো, কিন্তু আমি আরিফকে কখনোই পিয়নের কাছে চা নাস্তা আনার কথা বলতে দেখিনি। রোজ অফিসে এসে সে একা একাই বেরিয়ে যেত। তার এই ব্যবহারটা আমার কাছে খুবই আজব লাগতো। এভাবে কয়েকদিন যাওয়ার পর একদিন আরিফের জন্মদিন চলে আসে। অফিসের সকলে মিলে আরিফকে সারপ্রাইজ দেবে বলে ঠিক করে। আরিফকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি সহ অফিসের অনেকেই আরিফ অফিসে আসার আগেই তার জন্মদিন উপলক্ষে কেক নিয়ে আসি এবং আরিফ অফিসে আসলে সবাই তাকে চমকে দেওয়ার জন্য তার সামনে কেক নিয়ে হাজির হয়। আমরা সকলেই তাকে নানা ধরনের জিনিসপত্র উপহার দিতে থাকি, কিন্তু আরিফ কোনো কিছুই নিচ্ছিল না আর কোনো কথাও বলছিল না। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে খুবই বিরক্ত হচ্ছে। সেদিন সে আমাদের আনা কেকটা আর কাটেনি এবং কারো সাথে কোনো কথা না বলে নিজের মনে কাজ করতে বসে যায় এবং কাজ শেষ হলে সে যথারীতি নিজের মতোই বাড়ি চলে যায়। তার এরকম আচরণে অফিসের সকলে খুবই মনক্ষুণ্ণ হয়। অফিসের সকলেই একরকম তার সাথে সব ধরনের কথাবার্তা বলা প্রায় বন্ধই করে দিয়েছিল। আরিফ শুধুমাত্র আমার বসের সাথেই কথা বলতো আর প্রয়োজন ছাড়া কারো সাথেই কোনো কথা বলতো না। তার মধ্যে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমি যখন অফিসে জয়েন করি তখন তার শারীরিক অবস্থা মোটামুটি ভালোই দেখেছিলাম, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কিছুদিন যেতে না যেতেই আমি লক্ষ্য করি যে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। সে যেন প্রতিদিনই একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। শুকাতে শুকাতে এক সময় তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যেন তার চোখ দুটো তার চোখের কোটরের ভেতর ঢুকে যাচ্ছে এবং তাকে দেখে মনে হচ্ছিল সে জলজ্যান্ত একটা কঙ্কাল আর তার শরীরকেও যেন শুধুমাত্র চামড়ার একটা আবরণ দিয়ে দিয়েছে। এভাবে আস্তে আস্তে আমি খেয়াল করি আরিফের শারীরিক অবস্থার অবনতি যেন হয়েই চলেছে আর সে যেন আরো শুকিয়ে যাচ্ছে। এর কিছুদিন পর থেকে তাকে আর অফিসে দেখতে পাচ্ছিলাম না। প্রায় 1 সপ্তাহ পর তার ডেস্কে নতুন একজনকে জয়েন করতে দেখে আমার আরিফের কথা মনে পড়তে থাকে।
কিন্তু অফিসের আর কেউই তার ব্যাপারে কখনোই খোঁজ নেওয়ার চেষ্টা করেনি। আর সে চলে গেছে এই জন্য অনেকেই খুশি হয়েছিল, কারণ এরকম আনসোশ্যাল লোককে কেউ পছন্দ করত না। কিন্তু কিছুদিন আগে আমি আরিফের যে খারাপ শারীরিক অবস্থা দেখেছিলাম, সেই জন্য আমার তার প্রতি কিছুটা মায়া কাজ করছিল। আমি অফিসে এসে আমার বসের কাছে গিয়ে তার ঠিকানা নেই। আমার বস আমাকে বলে আরিফ চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে তার গ্রামের বাড়িতে। আমি বসকে বলি আরিফের শারীরিক অবস্থা মোটেও ভালো ছিল না, জন্য হয়তো সে চাকরি ছেড়ে দিয়েছে। আমি বসকে জিজ্ঞাসা করি তার কাছে কি আরিফের কোনো খোঁজ খবর আছে কিনা বা তার কোনো ফোন নাম্বার পাওয়া যাবে কিনা। আমার বস আমাকে একটি ফোন নাম্বার দিয়ে বলে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, যে তার খোঁজ খবর নিয়ে অযথা সময় নষ্ট করে লাভ নেই, বরং বস আমাকে নিজের কাজে মনোযোগ দিতে বলেন। আমি আমার বসের কথাকে পাত্তা না দিয়ে পরদিন আরিফের নাম্বারে ফোন দেই। আরিফের বাবা ফোন রিসিভ করে এবং আরিফের প্রাক্তন কলিগ পরিচয় দিয়ে আরিফ কেমন আছে এটা তাকে আমি জিজ্ঞাসা করি। আরিফের বাবা আমাকে বলেন আরিফ খুব একটা ভালো নেই এবং তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আরিফের বাবার কথা শুনে আমার আরিফের জন্য খুব খারাপ লাগতে থাকে এবং আমি আরিফের বাবার কাছ থেকে আরিফের বাড়ির ঠিকানা নেই। আমি মনে মনে ঠিক করি অফিস থেকে 2 দিনের ছুটি নিয়ে আরিফের বাড়িতে গিয়ে আমি আরিফকে একবার দেখে আসব। যথারীতি আমি অফিসে গিয়ে বসের কাছে 2 দিনের ছুটির আবেদন পেশ করি। আমি রেগুলার অফিস করতাম, তাই আমার বস আমাকে খুব সহজেই 2 দিনের ছুটি দিয়ে দিলেন। আরিফ যে গ্রামে থাকে সেই গ্রাম আমাদের শহর থেকে খুব বেশি দূরে ছিল না। আমাদের শহরের পাশেই ছিল আরিফের গ্রাম। আমি একটা সিএনজি ভাড়া করি এবং সিএনজি নিয়ে আরিফের বাড়িতে যেতে যেতে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লেগেছিল। আরিফের গ্রামে গিয়ে আমি আরিফের নম্বরে ফোন দিলে আরিফের বাবা আসেন এবং তিনি এসে আমাকে তার বাড়িতে নিয়ে যান। আরিফের বাড়িতে গিয়ে আমি আরিফকে দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখি বিছানার মধ্যে পড়ে আছে আরিফের কঙ্কাল সার দেহটি। হাড্ডিসার আরিফকে দেখে আমি প্রচন্ড চমকে উঠি, কেননা কয়েকদিনের ব্যবধানে কারো শারীরিক অবস্থার এতটা অবনতি হতে পারে আমি কখনো ভাবতেও পারিনি। আরিফের শরীরের প্রত্যেকটি হাড় যেন দেখা যাচ্ছিল এবং তার মুখ দেখে মনে হচ্ছিল যেন সে শুধুমাত্র একটা কঙ্কাল। আরিফ আর কোনো কঙ্কালের মধ্যে পার্থক্য একটাই ছিল, তা হলো সাধারণ কোনো কঙ্কালের জীবন থাকে না, কিন্তু আরিফ তখনও জীবন্ত কঙ্কাল। আমি আরিফের কাছে গিয়ে বসি এবং তার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু আরিফ আমার কোনো কথারই উত্তর দেয় না। এরপর আরিফের বাবাকে গিয়ে জিজ্ঞাসা করি আরিফের এরকম অবস্থা কিভাবে হলো আর ওর কোনো ধরনের রোগ আছে কিনা, যদি কোনো রোগ থাকে তাহলে তার চিকিৎসা করানো হয়েছে কিনা। আমার কথা শুনে আরিফের বাবা বলেন তারা অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু সব ডাক্তারের কাছে আরিফের সকল রিপোর্ট খুব স্বাভাবিক আসে এবং তার কোনো রোগ আছে কিনা সেটা কেউ বলতে পারে না এবং কোথাও তার কোনো রোগ ধরাও পড়ে না। আরিফের বাবা বলেন ছেলের রিপোর্ট এক ডাক্তারের কাছ থেকে অন্য ডাক্তারের কাছে দেখানোর পর ডাক্তাররা যখন আরিফকে দেখতে আসে তখন ডাক্তার চমকে ওঠে আর বলে আমরা কি ডাক্তারকে বিছানায় পড়ে থাকা এই মানুষটির রিপোর্ট দেখিয়েছিলাম কিনা। আমরা সম্মতি দিলে ডাক্তার বলে তার এখানে আর কিছুই করার নেই, কেননা রিপোর্টটি সম্পূর্ণ নর্মাল থাকার পরও কেন এমন হচ্ছে এই বিষয়ে তার কোনো ধারণা নেই। এরপর আরিফের বাবা বলেন ডাক্তার দেখাতে দেখাতে যখন কোনো লাভ হচ্ছিল না তখন তারা আরিফকে জিজ্ঞাসা করেন তার সাথে কি কোনো ধরনের খারাপ কিছু হয়েছিল কিনা। আরিফের বাবার এই প্রশ্ন শুনে আরিফ তার বাবাকে কিছুই বলে না। আরিফের বাবার কথা শুনে আমার আরিফের ওপর কিছুটা রাগ হয়, কেননা তার কথা না বলা আমাকে একরকম বিষিয়ে তুলেছিল। আর আমি একরকম রাগ করে আরিফের কাছে গিয়ে বলতে থাকি আপনার কি হয়েছে, আপনি আমাকে বলেন, আপনি যদি কিছু না বলেন তাহলে আপনার বাবা মা আপনার চিকিৎসা করাবেন কিভাবে। আরিফ আমার কথা শুনে কান্না করতে শুরু করে, যা দেখে আমি অনেক অবাক হই। সে আমাকে জড়িয়ে ধরে সবকিছু বিস্তারিত বলতে থাকে। ঘটনার বাকি অংশ আরিফের মতো করে বলছি। আমি ছোটবেলা থেকে অনেক ডানপিটে স্বভাবের ছিলাম। আমার বাবা মাকে ফাঁকি দিয়ে আমি সব সময় বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা করতাম। আমার জীবন তখন খুব স্বাভাবিক এবং সুন্দর ছিল। আমি সব সময় রাতের বেলা বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতাম, কেননা আমার মনে কখনো কোনো ভয় কাজ করেনি। আস্তে আস্তে আমি যখন একটু বড় হই তখন আমার কাছে মনে হতো আমার থেকে সাহসী কেউ হয়তোবা আমাদের এই গ্রামে আর নেই। আমি সব সময় বন্ধুদের কাছে নিজের সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য অপেক্ষা করতাম। মাঝে মাঝে আমি তাদেরকে বলতাম আমাকে এমন কিছু কাজ দিতে যা করে দিতে পারলে তারা আমাকে সাহসী বলে মেনে নেবে। আমার বন্ধুরা আমার পাগলামি দেখে হাসতো আর বলতো সাহসীরা কখনো নিজের ঢোল নিজে পেটায় না। এই কথা শুনে আমার প্রচন্ড রকমের রাগ ওঠে
এবং আমি আমার বন্ধুদের মধ্যে থেকে এই কথাটি যে বলেছিল তাকে বলি এমন কোনো কাজ দিতে যা সাধারণ কারো পক্ষে করা অসম্ভব, আর আমি সেই কাজটিই করে দেখাবো এবং সে আমাকে সাহসী বলে মেনে নেবে। কিন্তু যদি আমি কাজটি করতে না পারি তাহলে এই গ্রামের সব থেকে ভীতুর খেতাব আমি আমার নিজের মাথায় নিয়ে সকলের বাড়িতে গিয়ে গিয়ে বলে আসবো আমি এই গ্রামের সব থেকে বড় ভীতু। আমার বন্ধু আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে এবং সে আমাকে সেদিন সন্ধ্যায় তার সাথে দেখা করতে বলে। আমাদের গ্রামের দক্ষিণ দিকে একটি পরিত্যক্ত কুয়া ছিল। সেই কুয়ার আশপাশ দিয়ে কেউ যেতে চাইতো না, কেননা সকলেই সেই কুয়াটাকে খুব ভয় পেত এবং সেটাকে ভুতুড়ে কুয়া বলে আখ্যায়িত করেছিল। লোকমুখে শুনেছিলাম এক মহিলা নাকি সেই কুয়ার পাশে দাঁড়িয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল এবং তার লাশ নাকি সেই কুয়ার ভেতরে পড়ে গিয়েছিল। এরপর থেকে নাকি সেই কুয়ার আশেপাশে অনেক উদ্ভট ঘটনা দেখা যেত, আর সেখানে নাকি প্রায় সবসময় রক্তের ফোঁটা ফোঁটা দাগ পাওয়া যেত। তাই গ্রামের সবাই সেখানে যেতে অনেক ভয় পেত। গ্রামের গণ্যমান্য হুজুররাও সেখানে সবাইকে যেতে নিষেধ করতেন। কুয়াটির আশেপাশে অনেক বড়সড় বাঁশঝাড় থাকায় এমনিতেও এই পরিবেশটা ছিল গায়ের রক্ত হিম করে দেবার মতো ভয়াবহ। কুয়ার এই ব্যাপারটি সম্পর্কে আমাদের গ্রামের প্রায় সবাই জানত। আমি সেদিন সন্ধ্যায় আমার বন্ধুর বাড়িতে যাই এবং আমার বন্ধু আমাকে বলে আমার সেই কুয়া থেকে এক বালতি পানি নিয়ে আসতে হবে। সে আরও বলে সে নাকি কুয়া থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকবে এবং দেখবে আমি আসলেই সেই কুয়া থেকে পানি নিচ্ছি কিনা। আমার বন্ধুর কথা শুনে আমি এক বাক্যে রাজি হয়ে যাই, কেননা এই গ্রামের সব থেকে সাহসী মানুষ হিসেবে আমি নিজেকে দেখতে চেয়েছিলাম। কিন্তু আমার এই ইচ্ছা যে একদিন আমার জীবনে কালো আধার নামিয়ে নিয়ে আসবে তা আমি কখনোই বুঝতে পারিনি। আমার বন্ধুর কথা মতো সেদিন রাতে আমার বাবা মা ঘুমিয়ে পড়ার পর আমি বাসা থেকে বের হয়ে আমি আমার বন্ধুর বাড়ির সামনে গিয়ে তাকে ডাকি এবং সে হাতে করে একটি বালতি এবং হাতলে বাঁধা দড়ি নিয়ে চলে আসে। আমার বন্ধু আর আমি হেঁটে হেঁটে সেই কুয়ার উদ্দেশ্যে রওনা দেই। রাস্তায় আমার বন্ধু আমাকে বারবার বলতে থাকে এখনো সময় আছে, চাইলে আমি এই কাজ থেকে বিরত থাকতে পারি। কিন্তু আমি ছিলাম নাছোড়বান্দা। আমি আমার সিদ্ধান্তে অনড় ছিলাম, কেননা আমি যেভাবেই হোক আমার বন্ধুর কাছে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। তাই আমি আমার বন্ধুকে চুপ থাকতে বলি। একসময় আমরা সেই পরিত্যক্ত কুয়ার সামনে গিয়ে পৌঁছাই। যখন আমি কুয়ার কাছে আসি তখন আমার বন্ধুর মধ্যে আজব এক ধরনের ভয় লক্ষ্য করি। কুয়াটি আমার বন্ধুর থেকে অনেক দূরে ছিল, কিন্তু সে কুয়াটি দেখে বারবার কেমন আঁতকে উঠছিল এবং আমাকে বারবার যেতে নিষেধ করছিল। কিন্তু আমি একরকম জেদ করে তার হাত থেকে বালতিটি নিয়ে কুয়ার কাছে যাই। তখন আমিও মনে মনে কিছুটা ভয় অনুভব করছিলাম। কুয়ার কাছে আমি যখন যাই এবং গিয়ে বালতিটি কুয়ার ভেতরে নিক্ষেপ করি, হালকা চাঁদের আলোতে আমি কুয়ার ভেতর পানি টলমল করতে দেখেছিলাম। কিন্তু অবাক করা ব্যাপার হলো, আমি যখন বালতিতে পানি ভরিয়ে সেটি উপরে তুলে আনি তখন দেখি বালতির ভেতর পানির বদলে উঠে এসেছে তাজা রক্ত। সেই রক্ত দেখে আমি ভয়ে বালতিটি ছুঁড়ে কুয়ার ভেতরে ফেলে দেই। কিন্তু পরক্ষণেই আবার নিজেকে সাহসী প্রমাণ করার জন্য আমি এই সব কিছুকে মনের ভুল ভেবে বালতিটি আবার তুলে নিয়ে আসি এবং এবারও আমি আগের মতোই দেখতে পাই বালতিটি তাজা রক্ত। এবার আমি সত্যি সত্যি ভয় পেয়ে যাই এবং কুয়ার ভেতর থেকে চাপার স্বরে কয়েকটা আওয়াজ শুনতে পাই। পরক্ষণেই মনে হলো কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করে বলছে, পারবি না, এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবি না, নিজের জীবনটাও নিয়ে যেতে পারবি না, পারবি না, পারবি না। এই কথা শুনে আমি আল্লাহর নাম নিয়ে এক দৌড়ে কুয়ার কাছ থেকে চলে আসার সময় একটি ইটের সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাই। মাটিতে পড়ে যাওয়ার পর আমার হাত অনেকটা কেটে যায় এবং প্রচুর রক্ত পড়তে থাকে। আমার বন্ধুর সহযোগিতায় সেদিন আমি কোনোভাবে জীবন নিয়ে বাসায় ফিরে আসি। কিন্তু বাসায় এসব জানলে অনেক বকা খাবো জন্য আমি বাসায় এসে গামছা ছেড়ে আমার হাত বেঁধে নেই এবং আমার মা যখন আমাকে জিজ্ঞেস করে আমার হাতে কি হয়েছে তখন আমি আমার মাকে বলি রাতের বেলা বাথরুমে যাওয়ার সময় পড়ে গিয়েছিলাম, তাই হাত কেটে গেছে। এর কিছুদিন পরে লেখাপড়ার উদ্দেশ্যে আমি শহরে চলে আসি। সবকিছু স্বাভাবিক ও ঠিকঠাক চলছিল তখন। আস্তে আস্তে আমি সেই ঘটনাটিকে সম্পূর্ণভাবে ভুলে যাই। লেখাপড়া শেষ করে যখন চাকরি পেলাম তখন একবার বাড়িতে বেড়াতে এসে আমার সেই বন্ধুর সাথে আমার দেখা হয়। আমার সেই বন্ধুটি আমাকে দেখে হাসতে থাকে এবং সেদিনের কথা মনে করিয়ে দেয়। তখন আমি কৌতূহল বশত তাকে জিজ্ঞেস করি আমি যে এতবার কুয়া থেকে বালতি ভরে রক্ত তুললাম সেটা দেখেছে কিনা। আমার বন্ধু আমার কথা শুনে হাসতে হাসতে বলে আমি নাকি তাকে ভয় দেখানোর চেষ্টা করেছি। তখন আমি তাকে বলি আমি তাকে কোনো ধরনের ভয় দেখানোর চেষ্টা
চেষ্টা করছি না, আমি তাকে শুধুমাত্র প্রশ্ন করছি এটা জানার জন্য যে সেদিন আমার হাতে তুলে নিয়ে আসা বালতিতে সে কোনো রক্ত দেখেছে কিনা। তখন আমার বন্ধু আমাকে বলে, কুয়ার ভেতর থেকে রক্ত আসবে কোত্থেকে? আমি পানিই দেখেছি। আমার বন্ধুর কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই, কেননা আমি এত রক্ত দেখেছিলাম কিন্তু আমার বন্ধু কিছুই দেখল না। এইটা কিভাবে সম্ভব? আগ্রহবশত সেদিন আমি সেই কুয়ার সামনে গিয়ে কুয়ার ভেতরে পানি দেখা যাচ্ছে এবং সেখানে পড়ে থাকা একটি বালতি তুলে দেখি কুয়ার ভেতর থেকে পানি উঠে আসছে। কোনো রক্ত সেদিন আমি দেখতে পাইনি। মনের ভুল ভেবে এসব চিন্তাভাবনা বাদ দিয়ে আমি সেদিন বাসায় চলে আসি। কিন্তু সেদিন বাসায় আসার পর আমি সকালে ঘুম থেকে উঠে লক্ষ্য করি রাতের বেলা আমি ঘুমানোর পর সকালের ঘুম থেকে উঠে আমার সারা শরীর প্রচণ্ড দুর্বল অনুভব করতে থাকি। আমি ভাবি হয়তোবা অফিস শেষ করে জার্নি করে বাড়িতে এসেছি, তাই এরকম হচ্ছে। আমি ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেই না এবং ভাবি হয়তোবা আগামীকালই সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এর পর দিন আমার শরীর আরও বেশি দুর্বল হয়ে পড়ে। বাসায় আমার মা আমার জন্য গরুর মাংস, মুরগির মাংস সহ নানা পদের মাছ রান্না করে আমাকে খাওয়ানোর পরও আমি দুর্বল হয়ে যাচ্ছিলাম এবং কেন দুর্বল হচ্ছিলাম সেটা আমার মাথায় আসছিল না। আমি ভাবি কাজ করে অভ্যাস, তাই বাড়িতে আসার কারণে শুয়ে বসে আছি, এই জন্যই হয়তো এরকম লাগছে। কর্মক্ষেত্রে ফিরে গেলে সব ঠিক হয়ে যাবে ভেবে আমি সেদিন আমার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিই। শহরে আমি কয়েকজনের সাথে একটি ফ্ল্যাট শেয়ার করে থাকতাম। ফ্ল্যাটে ফিরে এসে আমি রাতের খাবার খাই এবং আমার সারা শরীর অনেক দুর্বল হয়ে যাচ্ছিল। কারোর সাথে দেখা না করে আমি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমার ফ্ল্যাটের অন্য সদস্যরা আমাকে দেখে চমকে যায় এবং বলে আমি নাকি অনেক শুকিয়ে গিয়েছি। আমি তাদের কথা শুনে অবাক হইনি, কারণ আমার নিজের কাছেও এমনটাই মনে হচ্ছিল। সেদিন অফিসে যাওয়ার আগে রাস্তায় নিজের ওজন মেপে দেখে আমি আঁতকে উঠি। আমার ওজন ছিল 81 কেজি। আর 3 দিন বাড়ি থেকে ভালো মন্দ খাওয়ার পর যেখানে আমার ওজন বাড়ার কথা সেখানে 74 কেজি নেমে এসেছিল। 3 দিনে 7 কেজি কমে যাওয়াটা আমার কাছে কিছুতেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। সেদিন অফিস শেষে আমি ডাক্তারের কাছে যাই এবং আমার সকল সমস্যার কথা ডাক্তারকে জানাই। ডাক্তার আমাকে কিছু টেস্ট দেন এবং আগামীকাল তার সাথে দেখা করতে বলেন। টেস্ট করানো শেষ হলে আমি পরদিন টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার আমার টেস্ট দেখে বলেন তিনি কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন না। তিনি আমাকে বলেন হয়তোবা আমার শরীরে রক্তশূন্যতা হয়েছে, তাই তিনি আমাকে বেশি করে শাকসবজি, ভিটামিন এ এবং গরুর কলিজা খাওয়ার উপদেশ দেন এবং বলেন এতে হয়তোবা আমি উপকার পাবো। সেদিন বাড়ি ফেরার পথে আমি কিছু শাকসবজি, ফলমূল ও কয়েক কেজি গরুর কলিজা কিনে বাসায় আসি এবং বাড়িতে এসে নিজেই সেটা রান্না করি এবং রাতের বেলা আমি গরুর কলিজা দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়ি। কিন্তু পরদিন সকালেও আমার শরীরে সেই দুর্বলতা অনুভব হচ্ছিল। সেদিন আমার শরীর এতটাই দুর্বল ছিল যে আমি সেদিন অফিসে যাইনি। সেদিন সারাদিন আমি ঘুমিয়ে কাটিয়ে দেই। রাতের বেলা আমার ফ্ল্যাটের একজন সদস্য আমার রুমে আসে এবং বলে রাতের বেলা আমার রুম থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পাচ্ছে। আমি বাড়ি থেকে ফিরে আসার পর থেকে এমনটা হচ্ছে। আমি তাকে বলি আমি রাতের বেলায় ঘুমিয়ে থাকি, আর কোনো আওয়াজ হওয়ার কথা না এবং আমি কখনো খেয়াল করিনি। কিন্তু আমার ফ্ল্যাটমেট বারবারই বলছিল সে নিজে এবং কয়েকজন মিলে সেই আওয়াজ শুনেছে, কিন্তু দরজা বন্ধ থাকায় তারা কিছু দেখতে পায়নি। আমি কিরকম আওয়াজ শুনেছে জিজ্ঞাসা করলে তারা বলে আওয়াজটা কেমন যেন হাসির মতো একটা আওয়াজ। আমার ফ্ল্যাটমেটের কথা শুনে আমি কিছুটা অবাক হই এবং রাতের বেলা রুমে কি হচ্ছে সেটা জানার সিদ্ধান্ত নেই। আমি মনে মনে ভাবতে থাকি যদি আমি জানতে পারি আমার সাথে কি হচ্ছে তাহলে হয়তোবা শরীরের দুর্বলতার কারণ আমি বের করতে পারবো। যেই ভাবা সেই কাজ। সেদিন রাতের বেলা আমি আমার ফ্ল্যাটমেটকে দিয়ে দোকান থেকে অনেক কফি এবং চা পাতার প্যাকেট কিনে আনি। রাতের বেলা আমি কিছুতেই ঘুমাবো না জন্য সারা রাত ধরে চা খাই এবং টিভি দেখি, কিন্তু রাত 3টার পর আমার শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে আমার চোখে প্রচণ্ড ঘুম আসে। অন্য কিছু চিন্তা না করে আমি নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করি আমার রুমের জানালা দিয়ে ঠান্ডা বাতাস রুমে প্রবেশ করলো, কিন্তু সেই সময়টা ছিল বৈশাখ মাস এবং প্রচণ্ড গরম পড়েছিল। তখন হুট করে ঠান্ডা বাতাস কোথা থেকে আসবে এই চিন্তায় আমি জানালার বাইরে তাকিয়ে থাকি বাইরে বাতাস হচ্ছে কিনা দেখার জন্য, কিন্তু আমি বাইরে তাকিয়ে দেখি গাছের একটা পাতাও নড়ছে না। এসব দেখতে দেখতে কখন যে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। কিছুক্ষণ পর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমার মনে হতে থাকে রুমে কেউ যেন আছে এবং কেমন একটা যেন আওয়াজ হচ্ছে আমার রুম থেকে। আমি সাথে সাথে চোখ খুলি এবং যা দেখি তা দেখার পর আমার শরীর রক্ত হিম হয়ে গিয়েছিল। আমি দেখি একটা নারী অবয়ব আমার পায়ের কাছে বসে আছে এবং আমার পায়ে তার দাঁত বসিয়ে আমার শরীর থেকে রক্ত চুষে খাচ্ছে।
তার চেহারা অনেক ভয়ঙ্কর, তার দাঁতগুলো ছিল সূচালো আর ছিল ময়লা জট পাকানো চুল। তার দিকে চোখ পড়তেই সে আমার দিকে কুৎসিত একটা হাসি দেয়। আমি বোকার মতো তাকিয়ে তার এই সমস্ত কাজ দেখি এবং কিছুক্ষণ পর লাফ দিয়ে জানালার বাইরে চলে যায়। সে যখন জানালার কাছে গিয়ে লাফ দিল তখন মনে হলো সে যেন ধোঁয়ায় পরিণত হয়ে গেল। আমি আমার পায়ের দিকে তাকিয়ে দেখি আমার পায়ে কোনো ধরনের দাঁত বসানো বা কোনো ধরনের কামড়ের চিহ্নই নেই, কিন্তু আমি অনেক দুর্বল অনুভব করতে থাকি। তবুও আমি মনে করি আমার হয়তোবা অনেক ঘুম পেয়েছে, তাই আমি উল্টাপাল্টা দেখছি। হ্যালুসিনেশন ভেবে আমি সেদিনের মতো ঘুমিয়ে পড়ি। এর মাঝে অফিস করতে থাকি এবং আমার শরীর আরও দুর্বল হতে থাকে। কয়েকদিন পর রাতের বেলা হুট করে ঘুম ভাঙার পর আমি দেখি আবার সেই নারী অবয়বটি আমার পায়ের কাছে বসে আছে এবং পা থেকে রক্ত খাচ্ছে। আমি এক লাফ দিয়ে বিছানায় উঠে যাই এবং জিজ্ঞাসা করি, কে আপনি? আপনি আমার এখানে কি করছেন? আপনি কেন আমার সাথে এসব করছেন? আমার কথাটি শুনে নারী অবয়বটি বিকট হাসি দেয়, যা ছিল খুবই বিকৃত। যে কারো রক্ত হিম হয়ে যাবে সেই হাসি শুনে। আমার কথা শুনে নারী অবয়বটি আমার দিকে তাকিয়ে বলে, কুয়ার কাছে গিয়েছিলে, তোমাকে বলেছিলাম জীবন নিয়ে ফিরতে পারবে না। তুমি হোঁচট খেয়ে পড়ে যাবার পর তোমার রক্ত সেখানে পড়েছিল, সেই রক্ত আমি পান করেছিলাম। এই সমস্ত আরো অনেক কথা বলে এবং এই কথা বলে সেই অবয়বটি আমার দিকে বিকৃত হাসি দেয় এবং সেদিনের মতো আবার ধোঁয়ায় মিলিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমার অবস্থা দিনে দিনে আরো খারাপ হতে থাকে আর আমি তাই চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে এসেছি। আরিফের কথা শুনে আমি খুব আতঙ্কিত হয়ে পড়ি এবং তাকে বলি সে কেন পরিবারের কাউকে এই সমস্ত জানায়নি। আরিফ বলে ওই নারী অবয়ব নাকি তাকে বলেছিল সে যার সাথে এসব শেয়ার করবে তাকেই নাকি সে ঠিক একইভাবে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিবে। আমি আরিফের কাছ থেকে সব শুনে আরিফের বাবা মাকে জানাই। সেদিন রাতে আরিফের বাবা আমাকে নিয়ে ভালো কোনো হুজুরের সন্ধানে বেরিয়ে পড়েন। আমরা অনেক খোঁজাখুঁজির পর এক হুজুরের সন্ধান পাই। এসব অতি প্রাকৃত সমস্যার সমাধান তিনি করতে পারেন। সেই হুজুরকে সব খুলে বলার পর হুজুর আমাদেরকে বলেন আরিফ যাকে দেখছে সে ছিল একটা রক্তখেকো পিশাচ জিন। এই জিনেরা মানুষের শরীর থেকে রক্ত পান করে বেঁচে থাকে। আরিফ যেদিন প্রথম সেই কুয়ার কাছে গিয়েছিল সেদিন আরিফ পড়ে যাওয়ার জন্য তার হাত কেটে যায় এবং সেখান থেকে বের হওয়া রক্ত সেই কুয়ার আশেপাশে পড়েছিল আর সেই পিশাচ আরিফের সেই রক্ত পান করেছিল। এইসব পিশাচ জিন একবার যার রক্ত পান করে তার শরীর থেকে রক্ত শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না। কিন্তু আরিফ তার কিছুদিন পর শহরে চলে যাওয়ার জন্য সেই জিন তার কোনো ক্ষতি করতে পারেনি, কেননা আরিফকে সে আর খুঁজে পায়নি। কিন্তু বাড়িতে আসার পর আরিফ আবার সেই কুয়ার কাছে গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। সেই জিন অনেক দিন অপেক্ষা করেছে রক্ত পান করার জন্য। যখন আবার আরিফকে দেখেছে সেই কুয়ার কাছে তখন সে আরিফের পিছু নিয়েছে এবং পিছু নিতে নিতে আরিফের শহরের বাড়িতে পৌঁছে গেছে। আরিফের বাবা এবং আমি এইসব কথা শুনে প্রচণ্ড ভয় পাই এবং হুজুরকে সাহায্য করার অনুরোধ করি। জিনের হাত থেকে আরিফকে মুক্ত করার ব্যবস্থা তিনি বলেন হয়তোবা করতে পারবেন, কিন্তু আরিফকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না। হুজুর আমাদেরকে একটি তাবিজ দেন এবং বলেন এই তাবিজটি আজ রাত 3টার পর সেই কুয়ার কাছে গিয়ে কুয়ার ভেতরে ফেলে দিতে হবে, কেননা এখন না আটকালে হয়তো আমার সাথেও এমন কিছু হবে। যেহেতু সেই জিন আরিফকে বলেছিল যার সাথে আরিফ এগুলো শেয়ার করবে তার পরিণতি আরিফের মতোই হবে। হুজুর আমার হাতে একটা তাবিজ বেঁধে দিয়ে বলেন 41 দিন পর তা খুলে পানিতে ফেল দিতে। তিনি আরও একটি তাবিজ দেন আরিফের জন্য এবং বলেন এটি আরিফের হাতে বেঁধে দিতে এবং আরিফ যেন এই তাবিজ তার শরীর থেকে কখনো আলাদা না করে। হুজুর আমাদেরকে সাবধান করে দিয়ে বলেন আরিফ যদি এই তাবিজ শরীর থেকে আলাদা করে তাহলে সেই জিন আবার আরিফের শরীর থেকে রক্ত খেতে আসবে আর এইবার সে আরিফের শরীরের পুরো রক্তই খেয়ে চলে যাবে, যখন আরিফকে আর বাঁচানো সম্ভব হবে না। হুজুরের কথা মতো আরিফের বাবা আর আমি সেদিন রাত 3টার দিকে সেখানে গিয়ে তাবিজটা ফেলে আসি এবং তাবিজটি ফেলার পর সেখান থেকে বিকট কান্নার আওয়াজ শুনতে পাই এবং মনে হচ্ছিল কেউ আর্তনাদ করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কিন্তু পারছে না। এরপর আরিফের বাবার আমি বাসায় ফিরে আরিফের হাতে তাবিজ বেঁধে দেই। এর মধ্যে আরিফের শরীরের কোনো উন্নতি হয়নি এবং অবনতিও হয়নি। সে আগের মতোই কঙ্কাল হয়ে পড়ে আছে। আরিফ এখনো মাঝে মাঝে তার জানালার সামনে সেই নারী অবয়বটিকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সেই নারী অবয়ব নাকি তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে এবং বলে একদিন না একদিন আরিফের শরীরের অবশিষ্ট রক্ত সে পান করবেই। আরিফ বর্তমানে তার গ্রামের বাড়িতেই থাকে। তার শরীরের কোনো কাজ করার শক্তি নেই। সারাদিন সে বিছানায় পড়ে থাকে এবং ফ্যাল ফ্যাল করে জানালার বাইরে তাকিয়ে থাকে। কে জানতো নিজেকে সাহসী প্রমাণ করার জন্য জীবনের এমন চরম মূল্য দিতে হবে। এই ছিল আমার
আজকের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ঘটনাটি ভালো লাগলে আমার ঘটনা কালেক্ট করা এবং রাত জেগে কষ্ট করে ঘটনা লিখে ভূত.কমে পাঠানো সার্থক হবে। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমার ঘটনাটি পড়ার জন্য। আবারও সামনের সপ্তাহে ফিরে আসব আপনাদের জন্য নতুন কিছু নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি সিফাত আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন সেটা আমাদেরকে। আর আমি সিফাতকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা ঘটনা পাঠিয়ে দেওয়ার জন্য। কিছু কিছু ঘটনা অবিশ্বাস্য শোনালেও সেই ঘটনাগুলোর রহস্য এত বেশি, এত অতিরিক্ত মাত্রায়, এবং সেই ঘটনাগুলো এত বেশি রহস্য দিয়ে ঘেরা যে কিছু বলার থাকে না। আমি বিচারের ভার আপনাদের উপরে ছাড়লাম। আরও একবার বললাম যে বিশ্বাস করা বা না করা এটা কমপ্লিটলি আপনাদের ওপরে। আপনারা বিশ্বাস করবেন কি না করবেন এটা আপনাদের ব্যাপার। বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ঘটনাটি খুবই অদ্ভুত। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে এই ঘটনাটি। আর সেই সাথে আমি জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস। রাসেল ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম আশিক। আমি বর্তমানে যুক্তরাজ্যে বাস করছি। আমার কাছে এমন একটা ভয়ের ঘটনা আছে যার নাম ইচ্ছে হলে দিতে পারেন রহিম কুরালির ঘটনা। যেহেতু ঘটনার মূল শত্রু হচ্ছে এই রহিম কুরালি। ঘটনাটি ঘটেছিল ঢাকায় বসবাসরত 4 জন বন্ধুকে নিয়ে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরুণ নামক এক গ্রামে। আশা করি ঘটনাটি ভালো লাগবে। আমি ঘটনাটি যেভাবে শুনেছি এক বন্ধুর কাছ থেকে সেভাবেই লিখছি। 4 জন বন্ধু ছিলেন, ঢাকায় থাকতেন এবং একই বয়সের ছিলেন 4 জনই। গ্রীষ্মের ছুটি যখন এসেছিল তখন তারা জায়গা খুঁজছিলেন কোথায় যাবেন ছুটি কাটাতে। অনেক চিন্তা ভাবনার পর তারা সিদ্ধান্ত নেন যে গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন তরুণে। তরুণ ছিল 4 জনের মধ্যে একজনের আত্মীয়র বাড়ি। এই গ্রামটাতে অনেক সুন্দর বন ও দেখার মতো অনেক সুন্দর দৃশ্য ছিল। তারা গাড়ি ভাড়া করে সকালবেলা রওনা দিল তরুণে এবং পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায়। ওখানে পৌঁছানোর পর গ্রামের মসজিদে নামাজ পড়ে তারা বিশ্রাম নেয়। যদিও সন্ধ্যা আর তেমন বাকি নেই, তবুও তারা সিদ্ধান্ত নেয় যে আজকেই তারা বন ঘুরে দেখবে এবং সন্ধ্যার পরও তারা ওই বনে সময় কাটাবে। তাদের মধ্যে একজন ছিল ভীতু এবং সহজেই ভয় পেত সে। তিনি এই ব্যাপারে একটু অসম্মতি জানালেন এবং বললেন যে তো আগামীকাল গেলেও তো হয়, আজকেই কেন যেতে হবে? আজকে যে যেতে হবে এমন তো নয়। কিন্তু অন্যরা সাহসী থাকায় তারা বলেন যে না, আজকেই যাওয়ার ইচ্ছে অনেক, তাই আর দেরি না করতে, এবং তুই যদি বাড়ি যেতে চাস তাহলে থেকে যা, আমরা যাব। সিদ্ধান্ত অনুযায়ী তারা সকলে রওনা দেয় বনের ভেতরে। বনে প্রবেশ করার রাস্তায় তারা যখন যায় তখন একটা লোককে দেখতে পায় এবং লোকটা তাদেরকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে এমন সময়। তারা বলে এই বনটা তো অনেক সুন্দর, তাই আমরা একটু দেখতে যাচ্ছি। ওই লোকটা তাদেরকে যেতে মানা করে এবং বলে কিছুক্ষণ পরই তো সন্ধ্যা নেমে আসবে, সন্ধ্যার সময় বনে প্রবেশ করা ঠিক না। কারণ জানতে চাইলে তিনি শুধু বলেন জায়গাটা তেমন ভালো নয়, কিন্তু আর কিছু বলেননি ওই লোকটা। তারা ওই লোকটাকে ধন্যবাদ জানিয়ে যেতে থাকেন বনের দিকে লোকটার কথা অমান্য করেই। তারা ভেবেছিলেন যে হয়তো লোকটা মনে করেছিলেন তারা হারিয়ে যাবে, এই ভয়ে নিষেধ করেছেন। প্রবেশ করার পর ঘুরতে লাগলেন তারা। গাছপালা, হাওড় বাওড় সবকিছুই নাকি অনেক সুন্দর ছিল। তারা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। কিন্তু আরো কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসলো এবং মনে হলো অনেক দ্রুতই আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল। আর কিছুক্ষণ হাঁটার পর তারা সিদ্ধান্ত নিল একটু বিশ্রাম নেবে। একটা গাছের তলে তারা বসতে চাইল। এরপর তারা ওই বনে থাকবে কি থাকবে না এই সব নিয়ে গোল হয়ে আলোচনা করছিল। ঠিক এমন সময়ই তাদের আশেপাশে কে যেন শেয়ালের ডাক দিতে লাগলো। ডাকটা এমন ছিল যে শেয়ালের ডাক বলা ঠিক হবে না, বরং অনেকটা মানুষের কণ্ঠের মতো মনে হচ্ছিল যে মানুষই মনে হয় শেয়ালের ডাকটি দিচ্ছে। তাই শব্দটা ছিল ভয়ঙ্কর এবং শোনার পর তারা কৌতূহল বশত ওইখানে যায় কি হয়েছে দেখার জন্য। এবং কিছু না পাওয়ার পর তারা আরেকটা শব্দ শোনে, একই রকম কিন্তু এইবার অপর দিক থেকে আসছে। তখন তারা ওই দিকে যেতে চায়, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি যে ভয় পায় সে একটু দূরে দাঁড়িয়ে একটা কুড়ালের শব্দ শোনে, যিনি কুড়াল দিয়ে খুব দ্রুতভাবে অনেকগুলো গাছে আঘাত করছিলেন। এটা দেখে সে একটু ভয় পায় এবং ওনাদের বন্ধুদেরকে ডাকে। তার বন্ধুরা শব্দের কারণটা বের করতে পারে এবং তার কাছে যায় এবং জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ওই ছেলেটা কুড়ালিটিকে দেখিয়ে দেয় এবং বন্ধুদেরকে বলে যে এই সময় তো এখানে গাছ কাটার কথা নয়। তাছাড়া ওই লোকটার আচরণ অনেক অদ্ভুত। সাধারণত কেউ একটা গাছ কাটলে সময় নিয়ে পুরো গাছটা কাটে, কিন্তু তিনি সব গাছে আঘাত করে যাচ্ছেন, যেন মনে হচ্ছিল তিনি শত্রুদের
ধ্বংস করতে গেছেন। বন্ধুরা সিদ্ধান্ত নেয় তারা একত্রে যাবে এবং ওই কুড়ালির কাছে যাবে এবং তাকে জিজ্ঞেস করবে। তারা যখন কুড়ালিটার দিকে একটু এগোতে লাগলো তখন তারা দেখতে পেল যে যেসব গাছে উনি আঘাত করছিলেন কুড়াল দিয়ে সেই সব গাছগুলোর মধ্য থেকে রক্ত বের হচ্ছে। তারা স্পষ্ট দেখতে পেল লাল রক্ত গাছগুলো থেকে বেরিয়ে আসছে। এই দৃশ্য দেখার পর ভীতু হয়ে ছেলেটি প্রচুর ভয় পায়। যে ভীতু ছিল সবচেয়ে বেশি, সে সবচেয়ে বেশি ভয় পায়। তাদের মধ্যে দুজন যাওয়ার চেষ্টা করে কুড়ালির কাছে, কৌতূহল বসে। তারা যখনই যায় গিয়ে দেখতে পায় যে কুড়ালিটি আর সেখানে নেই, কোথায় যেন উধাও হয়ে গেছে। তারা তখন খোঁজাখুঁজি বন্ধ করে এবং সব বন্ধুরা একত্রিত হয় এবং তখনই দেখে যে রহিম কুড়ালি অনেক দূরের জায়গায় একটি গাছে দাঁড়িয়ে আছে এবং যেন মনে হচ্ছে তাদের দিকে তাকিয়ে আছে। তারা এটা দেখে আরো বেশি ভয় পায়, কেননা রহিম সাহেব যেখানে আগে দাঁড়িয়েছিলেন সেখান থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছেন। এমন সময় 4 বন্ধুর মধ্যে ভিতুটার সামনে ওই রহিম কুড়ালি হাজির হয় এবং ওনার চেহারা নাকি ছিল রক্তাক্ত, যেমন কেউ ওনাকে কুড়াল দিয়ে আঘাত করেছে। মুখমণ্ডল তার সবকিছু রক্তে ভেজা ছিল। দৃশ্যটা দেখার পর ওই ছেলেটা সাথে সাথে অজ্ঞান হয়ে যায় এবং একটা চিৎকার দেয়। তার সাথে যে বন্ধু দাঁড়িয়ে ছিল সেও ভয় পাওয়ার কারণে দৌড়ে একটা গাছের পেছনে পালিয়ে যায়। ছেলেটা চিৎকার শুনে তার 2 সাহসী বন্ধুরা চলে আসে এবং তারা দেখে বন্ধু অজ্ঞান অবস্থায় এবং কাছেই ওই কুড়ালিটাকে দেখে। রহিম কুড়ালি ওইখানে দাঁড়িয়েছিল এবং তাদের দিকে তাকিয়ে হাসছিল জোরে জোরে। তার হাসিটা ছিল অন্যরকম একটা হাসি, সুরটা ছিল অনেক গাঢ় এবং বয়স্ক কিন্তু বাচ্চাদের মতো অনবরত সে হেসে যাচ্ছে। তার 2 বন্ধুকে দেখতে যে বন্ধুটা পালিয়েছিল সেও এসে পড়ে তাদের দিকে। তারা 3 জন কোনো রকমে অজ্ঞান ছেলেটাকে উঠায় এবং কাঁধে করে নিয়ে যায়। তারা হাঁটার চেষ্টা করে বন থেকে বেরিয়ে যাবার জন্য। হাঁটার সময় তারা জোরে জোরে দোয়া পড়তে থাকে এবং প্রার্থনা করতে থাকে যাতে ওই অশরীরী জন্তুটা চলে যায়। তারা যখনই দোয়া পড়তে শুরু করে তখনই নাকি অদ্ভুত হাসিটা থেমে যায়। তারা অনেকক্ষণ যাবৎ হাঁটার পর বন থেকে বের হতে পারে না। বারে বারে তারা পথ ভুল করে কোনো এক কারণে। অনেকক্ষণ এরকম যাওয়ার পর তারা শেষে বন থেকে বের হতে পারে। বের হওয়ার পর সাথে সাথে কাছের মসজিদে চলে যায় এবং সেখানে ইমাম সাহেব সহ আলো অনেক লোক জড়ো হলে তারা তাদেরকে সবটা খুলে বলে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনা বলে। ঘটনা শুনে তেমন কেউ অবাক হন না এবং ইমাম সাহেব আমাদেরকে বললেন যে আমাদের ওই লোকটার কথা শোনা উচিত ছিল যিনি আমাদেরকে সন্ধ্যায় বনে প্রবেশ করতে মানা করেছিলেন। তারপর তিনি আমাদের এসব ঘটনা ঘটার কারণ জানালেন। তিনি বললেন যে অনেক দিন আগে এই এলাকায় একজন কুড়ালি বাস করতেন যার নাম ছিল রহিম। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। একদিন তিনি কাজ করছিলেন স্বাভাবিকভাবে মনের ভেতরে। এমন সময় 2 জন লোক এসেছিল কোনো এক কারখানা থেকে ওনার কাছে এবং বলেছিল যে তাদের অনেক গাছ দরকার, যার মধ্যে 2টি গাছ ওই রহিম কুড়ালিরই ছিল। তারা বলল যে অনেক দরকার থাকায় তাদের গাছগুলো কেটে নিয়ে যেতে হবে। রহিম কুড়ালি এ ব্যাপারে অসম্মতি জানিয়েছিল, কেননা তিনি ওই সব গাছ বিক্রি করতে চাননি। অনেকক্ষণ এইরকম ভাবে কথা কাটাকাটির পর এক সময় ওই 2 জন লোক রাগ করেছিল তার উপরে এবং তারা গোপনে সিদ্ধান্ত নিয়েছিল যে এই কুড়ালটিকে আর বাঁচতে দেয়া যাবে না। তখন তারা তার কাছ থেকে একটা কুড়াল নিয়ে রহিমের মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে। তারপর তারা কুড়ালটা রেখে চলে যায়। পরবর্তীতে ওই 2 জন লোক ধরা পড়ার পর তারা স্বীকার করতে বাধ্য হয়। রহিমের মৃত্যুর পর অনেক দিন পর ঢাকা থেকে একজন তরুণ সেখানে যায় এবং সন্ধ্যায় কোনো একটা কারণে বনে প্রবেশ করেছিল। সে ওইখানে গিয়ে দেখে যে রহিম গাছ কাটছে। এই লোকটা জানতো না যে রহিম মারা গিয়েছে, তাই সে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে এত অন্ধকারে সে গাছ কাটছে কেন, কিন্তু সে কোনো জবাব পায় না এবং দেখে যে রহিম তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সেই আচরণ দেখে অবাক হয়, কেননা রহিম তার সাথে সবসময় ভালো ব্যবহার করত। সে এই ঘটনা তাদের ওইখানে বাজারে গিয়ে কিছু মানুষদের বলে, কিন্তু তারা এটাকে মশকারি হিসেবে উড়িয়ে দেয়। তারা তাকে জানায় যে রহিম তো বেশ অনেকদিন আগেই মারা গেছে, তাকে হত্যা করা হয়েছিল। এই কথা শুনে লোকটা ভয় পায় এবং বলে যে অসম্ভব, আমি যদি সত্যিই তাকে দেখি আমার মনের ভুল হতে পারে না। এর কয়েকদিন পর আবারও তাকে বনের ভেতরে দেখতে পায়। যারা সন্ধ্যার সময় প্রবেশ করে তারা ওই বনে সবসময় রহিম কুড়ালিকে দেখতে পায়। অনেকেই রহিমকে দেখে, কিন্তু তারা কাছে গিয়ে দেখে যে সে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই ঘটনা শোনার পর তারা বনে প্রবেশ করতে চায় না। তার পরদিনই ওখান থেকে রওনা হয়ে বাড়ির দিকে চলে আসে। তারা যখন ঢাকায় পৌঁছায় তখন তাদের শরীরে প্রচণ্ড জ্বর আসে, কিন্তু পরবর্তীতে সুস্থ হয়। এই ঘটনার পর তারা গাজীপুর আর আসেনি, কোনো গ্রামেও যায়নি। এই ছিল ঘটনা ভালো লাগলে শেয়ার করবেন। আশিক এই ঘটনাটি পাঠিয়েছেন। আশিক, আপনাকে আমি বলবো আপনার লেখাটি বেশ অগোছালো। আপনি যখন লিখবেন তখন অন্য কাউকে দিয়ে লেখাতে পারেন বা আপনি অডিও ক্লিপ রেকর্ড করে পাঠাতে পারেন, কিন্তু আপনার ঘটনাটি খুবই
খুবই চমৎকার, লেখার ধরনটি খুব একটু অন্যরকম। সো আমার মনে হয় যে আপনি অডিও ক্লিপ পরবর্তীতে পাঠালে বেটার হয়।